রিধিমা কাঁদতে কাঁদতে মাথা দোলায়। রোজার শরীর জমে গেল, নিজের কানকেও বিশ্বাস করতে পারল না। ছাই হয়ে দাঁড়ানো ওকে নিজের দিকে ঘুরিয়ে জিহাদ তড়িঘড়ি করে বলল, রোজা, লিসেন টু মি। আমি ইচ্ছে করে করিনি, বিশ্বাস করো। ইউ না হাউ মাচ আই লাভ ইউ। সেদিন আমি ড্রিঙ্ক ছিলাম, বাসায় আম্মু আব্বু ছিলেন না। ও আমার রুমে আসে, এরপর চরের শব্দে কেঁপে উঠছে বাতাস, ডান দিকে হেলে পড়ছে জিহাদের মাথা। রোজা পুনরায় হাত তোলে, দ্বিতীয়বার চর মেরেও শান্ত হয় না, ক্ষোভে কাঁপতে কাঁপতে চিৎকার করে, হাউ ডেয়ার ইউ, হাউ ডেয়ার ইউ আমাকে চিট করা এই রোজা তালুকদারকে। রোজা বলতে বলতে পায়চারি করে পেল ব্যাচ, ওটাই হাতে তুলে নিয়ে সজোরে বাড়ি বসালো জিহাদের গায়ে। জিহাদ চোখ বুজে দাঁড়িয়ে আছে প্রত্যুত্তরে। কাজল বেগম হাহাকার করে উঠলেন, দ্রুত এসে রোজাকে খামচে ধরে ধাক্কা দিয়ে ফেলে দিতে চাইলেন। ওই সময় বাইরে থেকে 4টা কালো পোশাকের লোক এসে দাঁড়ায়। একজন এগিয়ে এসে হাওয়ার মতো চেনে সরিয়ে দেয় কাজল বেগমকে। জয়নাল সাহেব আশ্চর্য হতবিহ্বল চওড়া গলায় প্রশ্ন করে গেলেন, জবাব নেই। রোজার সুযোগ পেয়ে আরো কয়েক ঘা লাগাতে জিহাদ এবার বিপরীতে ব্যাট ধরতে চাইল। তার পেছনে দাঁড়ানো বডিগার্ড সহজে হাঁটুতে মেরে বসিয়ে দেয় ফ্লোরে। রোজা ব্যাট ফেলে দেয়, শব্দ হয় তীব্র, চোখে এক ফোঁটাও জল নেই, অথচ রক্তিম হয়ে আছে। যে কোনো সময় জল গড়িয়ে পড়বে, অথচ মেয়েটা জেদ ধরে তাতে দত পিষেছে রেখেছে। কোনো রকম ঘৃণা নিয়ে বলল, এই মুখ কখনো আমাকে দেখাতে আসবি না, যেদিন আসবি আই উইল কিল ইউ বাস্টার্ড। রোজা ফিরল জল ভাসা চোখে, খুঁজতে চাইল পার্স, গাড়ির চাবি। একটা বডিগার্ড এসে বাড়িয়ে দিল হাত। লোকটার হাতে রোজার চাবি, পার্স। রোজা নিল, তবে তাকালো না, কোনো প্রশ্নও করল না। বেরোনোর পথে দুয়ারে একদলা থুতু ফেললো মেন গেট পেরোতেই। দুগালে ভিজে গেল অপমানে, অসম্মানে। তার পুরো শরীর জ্বলে যাচ্ছে, চোখের জলে আশপাশ কেমন ফাঁসা ফাঁসা লাগছে। রোজা দ্রুত গাড়ি ড্রাইভিং সিটে উঠে বসল। গাড়ির স্টার্ট করতে গিয়েও দেখলো গাড়ি স্টার্ট নিচ্ছে না। কয়েকবার চেষ্টা করেও গাড়ি স্টার্ট নিল না। রোজা শব্দ করে কেঁদে ফেলল। এখানে 1 সেকেন্ডও সে থাকতে পারবে না, তার দম বন্ধ হয়ে আসছে। বাড়ির ভেতর থেকে জিহাদের কণ্ঠ ভেসে আসছে, ও সমানে ডাকছে কিন্তু আসতে পারছে না। দুয়ারে বডিগার্ডস। রোজা বাইরে বেরিয়ে এলো গাড়ি থেকে, রেগে লাথি মারল নিজের ভালোবাসার গাড়িকেই। গাড়ির চাবি, পার্স হাতে ওভাবেই পাগলের মতো হেঁটে চলল। এখানে এক মুহূর্ত না, তীব্র এক বজ্রপাত পড়ল আশেপাশে কোথাও। বজ্রপাত রোজার ভয় করে, অথচ আজ খোলা আকাশের নিচে থেকেও ভয় পেলই না। মেইন রোড দিয়ে হেঁটে যাচ্ছে, এক সময় ঝুম বৃষ্টি নামলো, বড় বড় বৃষ্টির ফোঁটা চোখের পলকে রাস্তাঘাট ভিজিয়ে দিল। ভিজছে রোজাও, ওভাবেই হাঁটছে। সামনে উঁচু জুতোয় ঘর্ষণ খেয়ে ফর্সা পা প্রায় ছিঁড়েই গেছে, তাতে কোনো অনুভূতি অন্তর ছুঁতে পারল না। মেরুন রঙের সিল্কের আঁচলটা বড় বিশাল, প্রায় জমিন ছুঁই ছুঁই হয়ে আছে। পেছনে একগুচ্ছ গাড়ির আওয়াজ ভেসে এলো, গাড়িদের দ্রুততায় জমিনও কাঁপলো বোধ হয়। একটা গাড়ি এসে সোজা থামলো রোজার সামনে। রোজা ভেজা চোখ তুলে তাকালো। গাড়ির ড্রাইভিং সিট থেকে বেরিয়েছে শান্ত, বেরিয়েছে অ্যালেনা। বাকি গাড়িগুলো থেকে একগাদা বডিগার্ড দিয়ে রাস্তায় ব্লকড হওয়ার পথে। শান্তর হাতে ছাতা, দ্রুত গাড়ির ব্যাগ জোর খুলে ছাতাটা মেরে ধরল। আদিল বেরিয়ে এলো, আর দৃষ্টিতে গাড়ির ভেতর থেকেই রোজার উপরে। রোজা শুধু নির্বিকার চোখে এক মুহূর্ত দেখে পর মুহূর্তে গাড়ির পাশ কাটিয়ে সামনে হাঁটা ধরে। মুখটা সামান্য ফাঁকা শান্তর, এর চেয়ে বেশি বাকিদের মুখের অবস্থা হয়। আদিলের বৃষ্টির মধ্যে ভারী কদম বাড়াতে পেছন থেকে কদম বাড়া শান্ত, ছাতা ধরা শান্ত। বসকে এক চুলো ভিজতে দিচ্ছে না, আদিল সাবলীল ভাবে ডাকল, রোজা। সামনে হাঁটতে থাকা নারী উত্তর দ্বার দূরের ব্যাপার, ফিরেও তাকালো না। একই গতিতে হাঁটছে, আদিল রেগেই যায়। রোজা। এবারেও কোনো জবাব আসে না। আদিল নিজের রাগ গিলে নিল, একটা ধাক্কা খেয়েছে যেহেতু মাফ করাই যায়। নিজেকে বুঝিয়ে একই গতিতে পেছনে হাঁটতে আদেশ করল। গাড়িতে উঠে বসো। রোজা ফিরে তাকায় না, যেন শুনিওনি। রাস্তা জুড়ে তখন এক অদ্ভুত দৃশ্য, এক গাদা কালো গাড়ি দাঁড় করানো, রাস্তার মধ্যে হাঁটছে কালো পোশাকের বডিগার্ডসের সামনে আদিল, আর আদিলের সামনে হাঁটছে রোজা। এমন দৃশ্য দু একটা যাতায়াত করা মানুষ গাড়ি দাঁড়াতে চাইলে বডিগার্ডগুলো হুমকি থামকি দিয়ে রাস্তা ক্লিয়ার করে ফেলছে।
অন্যদিকে আদিল আজ ধৈর্যবান পুরুষ, মেজাজ রাগ নিয়ন্ত্রণে রেখে দাঁতে দাঁত পিষল। শান্ত থেকে ছাতা নিজ হাতে নিল, বাড়ির ধুলো রোজার মাথার উপর আস্তে করে পড়ল। ভিজছো কেন তুমি? ডিড ইউ সি ইয়োরসেলফ? এমনিতে সিল্কের পাতলা শাড়ি পরনে, তারপর বৃষ্টিতে ভিজে শরীরে লেপ্টে আছে। অঙ্গের প্রত্যেকটি ভাঁজ সুস্পষ্ট। আদিল নিজের রাগ সংবরণ করে হাঁটতে হাঁটতে অন্য হাতে খুলে গায়ের কোট আদেশ ছুড়ে। স্টপ রোজা। রোজা এবারে চোখ রাঙিয়ে ফিরল, চোখ লাল, নাক লাল, চিরচির করে কাঁপছে শরীর, শীতে নীল হয়ে গিয়েছে প্রায়। আপনার সমস্যা কি? আপনার সমস্যা কি? হু আর ইউ টু মি মিস্টার হু আর ইউ টু মি মিস্টার মির্জা? ওয়েল ইউর ওন মেশিন। আর আপনাকে এখানে পেয়ে ভালোই হলো। পরিষ্কার করে শুনে রাখুন, আমি আর আপনাদের বাড়িতে কাজ করব না। আপনি কি করবেন আমিও দেখে নিব। রোজা আর এক মুহূর্ত দাঁড়ায় না, সজোরে ঘুরে পা বাড়াতেই মাথাটা ঘুরে ওঠে। বৃষ্টির শব্দে কেমন ঘোলা ঘোলা লাগে। নিজেকে সামনে দ্রুত পা বাড়াতে চাইলে বাধা পায়। পেছন থেকে শক্ত রুক্ষ হাত খামচে ধরেছে তার হাতটা। বাজে এক টানে হুমড়ি খেয়ে এক শক্তপোক্ত বুকের উপর পড়ে মেচা। তার দুনিয়াটা যেন দুলে উঠছে। আদিল রূঢ়ভাবে কোচখানা দিয়ে পেঁচিয়ে ফেলে রোজের শরীর, হিমশীতল কঞ্চে বলে, কাজ করতে হবে না, রাজ করো। পর মুহূর্তেই রোজার চোখ বুজে আসে, মাথাটা দুলে উঠে পড়ার আগে মুহূর্তে এক নিমিষে পাজাগুলো ওকে তুলে ফেললো আদিল। ছাতাটা পড়ে আছে রাস্তাতে, পাশেই রোজার উঁচু জুতো জোড়া অ্যালেন হাতে তুলে নিয়েছে। আদিল ঘুরে হাঁটা ধরলো গাড়ির দিকে, হাঁটতে হাঁটতে তাকালো রোজার মুখের দিকে। মৃদু হলদে আলোয় রুমের ভেতরটা কেমন ধোঁয়াশা ধোঁয়াশা, গা ছমছম একটা পরিবেশ। গ্লাস ওয়ালের পাশে রিক্লাইনার চেয়ারে মাথা এলিয়ে রাখা রিনা সওদাগরের চোখ জোড়া বন্ধ, শরীরে স্লিভলেস ফিনফিনে পাতলা মসৃণ কাপড়ের নাইজে, উচ্চতা হাঁটু সমান, হাতে উইনস্টন XS নামক ইন্টারন্যাশনাল সিগারেট, পায়ের উপর পা রাখা দুটো দৃশ্যমান ফর্সা পা দুটো একটা লোমমাশনে চকচক করছে। পাশে টেবিল, তার উপরে ওয়াইনের বোতল, ও পাশে ওয়াইন রাখা ডায়মন্ডের মতো চকচকে গ্লাসে অল্প ঢালাও, খুব সম্ভবত কিছুটা খাওয়া হয়েছে। বাম পাশের ভেতরের দেয়ালে ঝুলছে আঁকা ছবি, নিচের শেলফে স্থিরভাবে বসে আছে মারান্স অ্যাম্পলিফায়ার, তার থেকে খুব মৃদু আওয়াজে গান শোনা যাচ্ছে। গায়কের ইংরেজি লিরিক্সের পাশাপাশি হঠাৎ হঠাৎ নিজেও সুর মেলাচ্ছে রিনা। সেই সুর ভাঙলো কালো পোশাকে আবদ্ধ রিনার পার্সোনাল বডিগার্ড হাসানের ইতস্তত কণ্ঠে। বস, রিনা চোখ মেলে তাকায় না, শুধু হাতটা বাড়িয়ে দেয়। হাসানের হাতটা সামান্য কাঁপে, আইপ্যাডের দিতে সংকোচ বোধ করছে যেমন। তা চোখ বুঝেই এক মুহূর্তে যেন বুঝতে পারে রিনা, মুহূর্তেই তাকাল, হকচকিয়ে সোজা হয়ে বসলো, কেড়ে নিল আইপ্যাডটা। স্ক্রিনের ছবি দেখে তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে এলো, থমকালো হৃৎপিণ্ড। অবিশ্বাস নিয়ে অপলক তাকিয়ে থাকলো। প্রতিক্রিয়া দেখে হাসান ঠোক গিলল, তবুও নিজের ভীতি সরিয়ে স্বাভাবিকভাবে আজকের অনুসরণের আপডেট দেওয়ার চেষ্টা করে গেল। রিনা যেন ওসব শুনলই না, কবিত হাতটা নাড়িয়ে কোনো রকমে দাঁত কিরমিটে ভিড় প্রশ্ন করতে থাকলো, Who's she? Who's this bitch? হাসান বাজেভাবে ঘাবড়ায়, গায়ের পশম অবধি দাঁড়িয়ে পড়ে ওর, তবুও জবাব দিতে সামান্য দেরি করে না। প্রিন্সেসের ন্যানি, নাম রোজা। ওর কথা শেষ হতে পারে না। রিনা হাতের কাছে থাকা ওয়াইনের গ্লাসটা ছুঁড়ে মারল, তার সোজা এসে লাগলো হাসানের কপালে। চোখের পলকে কপাল ফেটে গড়গড় করে রক্ত বইতে থাকলো। গ্লাসটা মাটিতে পড়ে ভেঙে কয়েক টুকরোতে রূপান্তরিত হয়ে গেছে। হাসান আর্তনাদটুকু করে না রক্তে ভিজে যাওয়া চোখ মোছার চেষ্টাটুকুও। ঠোঁটে ঠোঁট চেপে শুধু তীব্র ব্যথাটুকু সহ্য করে নেয়। রিনা চিৎকার করে ছুঁড়ে মারে হাতের আইপ্যাড, ভেঙে গুড়িয়ে যায় ওটা। সামনে সমানে প্রশ্ন করে, What the hell is going on? আমিরার ন্যানিকে ও কোলে নেবে কেন? কোন স্পর্ধায়? কি সম্পর্ক? ও মাই গড, আই এম গোয়িং ইনস্যান। বলতে বলতেই রিনা অস্থিরভাবে পায়চারি করতে করতে ডাকলো, হাসান, আমাকে কিছু কেন জানানো হয়নি? এসব কি হচ্ছে? কে এই মেয়ে? আমি কিছু জানি না কেন? হাসান তখনও শান্ত
থাকতে যেই বলে গেল, পাবলিকলি আজই প্রথম এমন কিছু হয়েছে। মির্জা বাড়ির ভেতরে সিকিউরিটি টাইট, কিছু জানা সম্ভব হয়নি। লাস্ট টাইম প্রিন্সেসের আক্রমণ হলে ওই মিস রোজাই প্রিন্সেসকে প্রোটেক্ট করে। আ- আজ আজ স্যার নিয়ে এসেছে ওনাকে কোলে। হাসান আর সাহস পেলই না বাকি কথাটুকু শেষ করার। রিনা তার মতো করে চিৎকার করে উঠেছে। চিৎকারের শব্দ আরো দুজন বডিগার্ড হন্তদন্ত ভাবে ভেতরে এসে দুয়ারে দাঁড়িয়েছে। রিনা পাগলের মতো সবকিছু ভাঙতে শুরু করলো, হাওয়ায় ভেসে যাওয়া কঞ্চে বিলাপ শুরু করলো। হাসান, আমাকে কিছু কেন জানানো হয়নি? এসব কি হচ্ছে? কে এই মেয়ে? আমি কিছু জানি না কেন? আমি ওকে ভালোভাবে জানি, চিনি। ও এমনি এমনি একটা মেয়েকে কখনো কোলে তুলবে না মাঝ রাস্তায়। কিছু একটা হচ্ছে। কি হচ্ছে? তুই এক্স্যাক্টলি কি বুঝলি? কি সম্পর্ক হতে পারে ওদের ভেতর? বল বল বল। হাসান তত পিছল, চোখ বুঝে বলল, আমার মনে হচ্ছে স্যার স্যার ওই মেয়েকে পছন্দ করে। রিনা তীব্র বেগে এসে খামচে ধরল হাসানের গলা, হিসিয়ে উঠল। সম্ভব না। আদিল কাউকে পছন্দ করতে পারবে না। হাসান নড়ল না, শুধু অনুভব করলো ওর দম বন্ধ হয়ে যাচ্ছে। রিনা ওকে ছেড়ে দিল, নিজের ছোট চুলগুলো খামচে ধরলো, ভিড় করল। আদিল, ইউ ক্যান্ট ডু দিস টু মি। ইউ ক্যান্ট। আমি কখনো হতে দেব না, কখনো না। রিনা বড় বড় শ্বাস ফেলে নিজেকে শান্ত করতে চাইল। রক্তিম চোখে যখন তাকালো মনে হলো চোখ দিয়ে যেন আগুন বেরোচ্ছে। হিংসায় ওর পুরো অস্তিত্ব জ্বলে ছারখার হয়ে যাচ্ছে, কণ্ঠ হিংস্র হয়ে উঠছে। এই খানকে আজই আমি আমার সামনে চাই। আজই ওকে নিয়ে আয়। বাকিটা হিংস্র সিংহের মতন গর্জে বলল, যত দ্রুত সম্ভব এই মেয়েকে আমি আমার সামনে চাই, বুঝেছিস? হাসান সহ বাকিরা তৎক্ষণাৎ দৃঢ়তার সাথে বলল। ইয়েস বস। হাসান বেরিয়ে এলো চট চলতে, হাঁটতে হাঁটতে অভ্যস্ত ভঙ্গিতে পকেট থেকে রুমাল বের করে কপালে চেপে ধরল। রক্ত পড়া বন্ধ করতে আর কোনো ব্যবস্থা গ্রহণ করলো না, বরঞ্চ বডিগার্ডসের নির্দেশনা দিতে থাকলো ব্যস্ত গলায়। নিজের সাথে 6 জন নিয়ে তক্ষুনি ওভাবেই এই রাত বিরাতে বেরিয়ে গেল উত্তরার এই বিলাসবহুল পেন্ট হাউস থেকে। এই পেন্ট হাউস রিনার ব্যক্তিগত সম্পত্তি, ব্যক্তিগত আরামের স্থান। এখানটা ভীষণ সুরক্ষার উপর থাকে। রিনা এবং তার পার্সোনাল বডিগার্ডস ব্যতীত কেউ প্রবেশ করতেই পারে না, স্বয়ং তার বাবা আলমগীর সওদাগরও না। বরাবরই আলমগীর সওদাগর কঠিন নজর রাখতে চায় তার উপর, খাটাতে চায় বাহাদুরি। যেভাবে সারা জীবন চালিয়ে এসেছে, নাচিয়ে এসেছে পুতুলের মতো, জন্ম দিয়ে পৃথিবীতে এনেছে বলেই এত দায়বদ্ধতা থাকতে হয় বুঝি? থাকতেই পারে, কিন্তু রিনা আর সেই ছোট্টটি নেই, তাকে আর ইশারায় নাচাতে পারবে না। দায়বদ্ধতাও সে আর মানবে না, চলবে না আলমগীর সওদাগরের ইশারায়। রিনা এসে ঢুকেছে নিজের বেডরুমে, ফোন বাজছে, সামনে স্ক্রিনে ভাসছে ড্যাচ শব্দটি। রিনা ফোন ধরল না, তাকালো দেয়ালে। বেডের পাশে খুব বড় ছবির ফ্রেমে ঝোলানো ছবিটি ভীষণ সাদামাটা, দুজন নরনারী নির্বিকার মুখে দাঁড়িয়ে আছে পাশাপাশি। পুরুষের পরনে ভীষণ স্টাইলিশ হোয়াইট থ্রি-পিস স্যুট, নারীর শরীরে কুচকুচে কালো মেনে ড্রেস, যার লেন্থ থাই পর্যন্ত। তখন তার আর আদিলের বয়স কত ছিল? আদিলের সম্ভবত তখন 27 বা 28, রিনার 25 ছিল। বাবা টাকা পয়সার তোপে বিগড়ে যাওয়া অল্প বয়সী রমণী তখন সে, যার রগরগে গর্ব, রাগ, অধৈর্যতা, যার চোখে সবকিছু তুচ্ছ, এমনকি বাবা মা হারানো এতিম আদিল মির্জাও। সম্পত্তি, টাকা পয়সার দিক দিয়ে আদিল আর তাদের অবস্থান অনেকটা ওই একই নৌকার উপর ছিল তখন। কিন্তু তখন সওদাগরের আন্ডারওয়ার্ল্ডের ছিল পাওয়ার, যা আদিল মির্জার তখনও পুরোপুরি হাতে আসেনি। অজ্ঞতা আদিল মির্জার প্রয়োজন ছিল তীক্ষ্ণ পাওয়ারফুল হাতিয়ার, যা দ্বারা সে আন্ডারওয়ার্ল্ডে জড়ানো পাশাপাশি বাবা মায়ের হত্যার প্রতিশোধ দিতে পারবে। আদিলের প্রয়োজন ছিল তাদের পাওয়ার, আর তাদের প্রয়োজন ছিল আদিলের অগণিত অর্থের। তাদের বিয়েটা একটা চুক্তি ছিল, মাত্র 4 বছরের কন্ট্রাক্ট ম্যারেজ। 4টি বছরে আদিল একই রকম থাকলেও একই রকম থাকতে পারেনি রিনা।
সে যে বাজে ভাবে জড়িয়ে পড়েছিল অনুভূতির বেড়াচারে, অথচ তার যে অনুভূতি নামক কিছুতে জড় নিষিদ্ধ। সে তার বাবা আলমগীর সওদাগরের দামি গুটি ছিল, যে গুটিকে প্রয়োজনে যেখানে ইচ্ছে সেখানে বসিয়ে দিত, গুরুত্ব দেয়নি মেয়ের মতামতের, ইচ্ছের, প্রয়োজনের। রিনা এগিয়ে যায় ছবিটির কাছে, হাত উঠিয়ে ছোঁয় ফ্রেম। শুধুমাত্র এই লোককে ভালোবেসে সে জীবনের প্রথম নিজের বাবার বিরুদ্ধে যাওয়ার সাহস করেছিল, পেটে ধরেছিল। এই লোকের অংশকে, তার জন্ম দেয়া সন্তান যেভাবে যেভাবে ভালোবাসে, ওভাবে কি কখনো রিনাকে ভালোবাসতো? যদি তাদের সংসার দীর্ঘস্থায়ী হতো, পারতো কখনো তাকে স্ত্রী হিসেবে পুরোপুরিভাবে মেনে নিতে? সম্ভব হতো না। কিন্তু তারপরও যে তার বড় আফসোস হয়, পচ্চ বুকের শিশু ফেলে বাবার কথায় চলে এলো, বিয়ে করে নিল বাবার কথা মতো অর্থমন্ত্রী আব্দুস সোবাহানকে। আদিল বাধা দেয়নি, টু শব্দটিও করেনি, যেমনটি করেনি 4 বছরেও। রিনার দৃষ্টি গাঢ় হয়, চোখে ভাসে আইপ্যাডে দেখা ছবিগুলো, আদিল কোলে তুলে নেয়া ওই মেয়েটিকে। কি গভীর চোখে চেয়ে থাকে। মুহূর্তে চোখ শক্ত হলো রিনার, কপালে রগ ভাসলো। আদিলের ছবিটি ছুঁয়ে বিড়বিড় করল, মিসেস মির্জা, আমি ব্যতীত আর কে হতে পারে? কার স্পর্ধা আছে? আমি হতে দেবই না, সরিয়ে ফেলবো, মেরে ফেলবো আমি সবাইকে আদিল, আই সোয়ার। নিপা বেগম দেয়ালের সাথে একদম মিশে আছেন, থরথর করে কাঁপছেন, তার সর্বশরীর ভয়ে ছিটিয়ে আছে, নুইয়ে রেখেছেন মাথা। আজুল সাহেব ক্র্যাচ ধরে কোনো রকমে দাঁড়িয়ে স্ত্রীকে আগলে রেখেছেন, তার চোখে ভয়, অসহায় ভাবে বন্ধ দরজার দিকে তাকাচ্ছেন তিনি। পর মুহূর্তে মেয়ের রুমের দিকে রাজু বাবা মায়ের পেছনে দাঁড়িয়ে উকিঝুঁকি দিচ্ছে। ও ভয়ে ঢোক গিললেও আগ্রহ হারায় না, মাথাটা বাড়িয়ে ডাগর ডাগর চোখে দেখে সোফায় বসা মানুষটি সহ। হঠাৎ করে বাড়িতে প্রবেশ করা প্রত্যেকজন, ওদের সবার হাতেই বড় বড় অস্ত্র। আর তার সোফায় বসা লোকটা, রাজু ওই লোকের চোখেও তাকানোর সাহস পায় না। সে কেন? তার বাবা মাই তো একদম ভয়ে জ্ঞান হারানোর মতো অবস্থায়। হবে না, তাদের যে বন্দি করে রাখা হয়েছে, তাদের মাথার উপর বন্দুক ধরে রাখা, ওই যে তাদের ঘিরে দাঁড়িয়ে আছে 2জন বডিগার্ড, নড়লেই নাকি শুট করে দিবে। আদিল অস্থিরভাবে গলার টাইটা টেনে ঢিলে করল। কালো রঙের শার্টের বোতামগুলো ডান হাতে খুলতে খুলতে বাম হাতে সোফার হাতলে রাখল, ছড়িয়ে বসা অবস্থায় পায়ের উপর পা তোল। আর চোখে ওই বাচ্চা মাথাটা লক্ষ্য করে এবারে ডাকল, ওই এদিকে আসো। রাজু ভাই মৃদুস্বরে চিৎকার করল, মাথাটা লুকালো বাবার পিছে। আজল সাহেব অনুনয় করতে পারলেন না। পাশে দাঁড়ানো বডিগার্ড মুরগির গলা ধরে ওঠানোর মতো করে রাজুকে এক হাতে তুলে এনে দাঁড় করলো আদিল মির্জার সামনে। রাজু আত্মসম্মান বোধ লাগলো বড়, কিন্তু কিছু বলার সাহস পেল না, ভয়ে গুটিয়ে গেল সামনে মানুষটির দৃষ্টির সামনে। আদিল ভালোভাবে পর্যবেক্ষণ করে খুঁজে পেল লোকটার চোখ আর চোয়াল রোজার মতন। ছেলেটার চোখ আর চোয়াল রোজার মতন, এক দেখায় বোঝা যায়, অনেকক্ষণ ধরে দেখলে সিমিলারিটি লক্ষ্য করা যায়। কি নাম? রাজু কাঁপল, জবাব দেওয়ার সময় অনুভব করলো ওর প্রস্রাবে চাপ পড়েছে। উড়ুতে উড়ু চেপে কোন রকমের জবাবই বলল, রাজু। রোজা রাজু। ম্যাচিং ম্যাচিং। আজুল সাহেব সাহস জুগিয়েছেন একটু। স্ত্রী সন্তানের জন্য মাঝে মধ্যে মৃত্যুও যে সাদরে গ্রহণ করতে পারবেন, আওয়াজ তুলে প্রশ্ন করলেন, কি দোষ আমাদের? কেন আমরা নিজেদের বাড়িতে অপরাধীদের মতো আটক হয়ে আছি? আদিলের ধৈর্য নেই জবাব দেবার, সে ঘড়ির দিকে দৃষ্টি ফেল, রাত 10:19। আজুল সাহেব জবাব না পেয়ে পুনরায় মুখ খুললেন, আপনারা বেরিয়ে যান আমার বাড়ি থেকে। নিপা বেগম স্বামীর কণ্ঠে সাহস পেলেন, দ্রুত বলেন, আমরা পুলিশ কেস করব। আদিল তাকালো ভদ্রমহিলার দিকে, দৃষ্টি পেয়ে নিপা বেগম ঠকঠক করে কেঁপে ওঠেন। স্বামী পেছনে গাঢ়ভাবে লুকাতে চাইলেন, ভীষণ আগ্রহ নিয়ে আদিল প্রশ্ন করল, আপনার মেয়েকে ছোটবেলায় কি খাওয়াতেন? নিপা বেগম এমন পরিস্থিতিতে এমন একখানা প্রশ্ন আশা করেননি। মস্তিষ্ক কাজ করলো না ভয়ে, শুধু মুখে আপনা আপনি চলল, মধু। মধু? মধু খাওয়ালে তো সুইট হওয়ার কথা। আর বাদাম। এগুলোর উপকারিতা কি? ঘাড় তেরা জেদি হওয়া? নিপা বেগম বুঝলেন, হাসপাস করলেন। ও সময় প্রবেশ করলো শান্ত আর অ্যালেন, দুজনের হাতে জিনিসপত্র। ওদের পেছনে প্রবেশ করেন একজন বৃদ্ধ,
বয়স প্রায় 60 ছুঁই। বৃদ্ধর শুভ্র রঙা বুক, সমান দাড়িগুলো যেন কাঁপছে ভয়ে। কোনো রকমে মাথার শুভ্র রঙা টুপিটা ভালোভাবে পরলেন। শান্তর ইশারায় চুপচাপ এসে দাঁড়ালেন আর চোখে দেখালেন এক একটি দানবের মতো পুরুষের হাতে অস্ত্র। আলেন নির্বিকার মুখে গিয়ে দাঁড়িয়েছে আদিলের সোফার পেছনের বাম সাইডে। শান্ত ভীষণ বিনয়ের সঙ্গে বলল, বসুন বসুন। বৃদ্ধ জুবুতুবু হয়ে বসলেন। এদিক ওদিক তাকাতেও ভয় পাচ্ছেন। এর চেয়েও ভয় পাচ্ছেন সামনে বসা পুরুষটিকে। আদিল অবশ্য তাকালেও অবধি না, তার দৃষ্টি অদূরে রুমের দরজার দিকে। ওই দিকে চেয়ে থেকে হাত বাড়ালো। শান্ত একটা লাল রঙের জানহেল সিগারেটের প্যাকেট ধরিয়ে দিল। আদিল প্যাকেটটা খুলে একটা ঠোঁটে চেপে লাইটার দিয়ে ধরালো মাথাটা। সিগারেটের টান দিয়ে বিড়বিড় করলো কিছু আচমকা। অ্যালেনের হাতের পিস্তলের নিচে নিজের হাতে তুলে নিল। তীব্র শব্দ রোজার ঘুমন্ত শরীরটা কেঁপে উঠল। বন্ধ চোখের পাতা কাঁপলো। আড়মোড়া দিয়ে নড়তেই পুনরায় ভয়ঙ্কর শব্দটা ফের হলো। পাশাপাশি চিৎকার শোনা গেল কিছু কণ্ঠের। রোজার চোখ খোলার আগেই শরীরে আতঙ্ক উঠে বসলো। শুনতে পেল তৃতীয় দফায় গুলির আওয়াজ। ঠিক তার খোলা দরজায় গুলি করা হয়েছে, ছিদ্র হয়ে আছে তিনটে। রোজা আতঙ্কে নীল হয়ে বিছানা থেকে নামতে নামতে চিৎকার করে ডাকল, মা মা মায়া। বলতে বলতে চুপুতুপু এলোমেলো শাড়ির আঁচল বুকে জড়িয়ে এসে দাঁড়ালো দরজার সামনে। মুহূর্তেই চোয়াল ঝুলে এলো। হতবিহ্বল হয়ে তাকালো বাবা মায়ের দিকে, যাদের মাথার উপর বন্দুক। নিপা বেগম আর্তনাদ করেন। ইতিমধ্যে বুঝেছেন এত সব এই মেয়ের জন্যই হচ্ছে। তিনি বলতে চাইলেন পালিয়ে যা, অথচ নেহাতি তা বলা বোকামি বই কিচ্ছু না। কোথায় পালাবে আর কিভাবেই বা পালাবে, কেনই বা পালাবে জানেন না তিনি, কিন্তু কিছু একটা হবে বুঝতে পারছেন। রোজা ভাববার আগে দৌড়ায়, এক ঝটকায় বাবা মায়ের সামনে থেকে সরিয়ে দেয় বডিগার্ড দুটোকে। নিপা বেগম আজল সাহেব মেয়েকে সাবধানও করতে পারে না, কারণ এর পূর্বেই বড় বাধ্যভাবে বডিগার্ড দুটো কিছুটা সরে দাঁড়ালো, গিয়ে নামিয়ে রাখলো অস্ত্র, নুইয়ে রেখেছে মাথাটা। মুখটা হা হয়ে এলো রাজুর। তাকালো বড় বোনের দিকে। রোজা তখনও রাগে কাঁপছে। ওর বিস্ময় যেন আকাশ ছুঁয়েছে। কি হচ্ছে এসব? আপনি আমার বাড়িতে গুন্ডামি করছেন কেন? শান্তর মুখটা চুপসে গেল, থমথমে হয়ে এলো। গুন্ডা? এলাকা লো ক্লাস গুন্ডা ফান্ডা? লোকেদের সাথে তাদের তুলনা হয়? আশ্চর্য সমর্থন। আদিল অবশ্য ওর প্রশ্নের ধার ধারেনি। দ্রুত ইতিমধ্যে হাওয়ার বেগে উঠে দাঁড়িয়েছে সে। এত দ্রুত কাছে এলো যে রোজাই ভয়ে কয়েক কদম পিছিয়ে যেতে বাধ্য হলো। নিপা বেগমের বাহু থেকে ওকে একরকম টেনে হিসেবে বের করলো। ওকে টানতে টানতে কদম বাড়লো। আত্মচিৎকার করে ওঠেন আজল সাহেব। রোজা নিজেও আতঙ্কে ভাগরুদ্ধ প্রায়। আদিল ওকে এক ছটকায় রুমে ঢুকিয়ে দিল। দুয়ারে দাঁড়িয়ে আপাতমস্তক ওকে দেখে নির্বিকার কণ্ঠে বলল, Nice waist, but unfortunately not for public. দরজার বাইরে থেকে লাগাতে লাগাতে আদেশ ছুড়ল, শাড়ি ঠিক করে বেরিয়ে আসো। You have 5 minutes. রোজা তখন ভয়ের যে বেশি রাগে কাঁপছে। জেদের বসে মুহূর্তেই আটকালো আদিলের বন্ধ করতে যাওয়া দরজা। টেনে হিসড়ে দরজা মেলে ও বাইরে বেরোতেছে একঘুয়ে আচরণের সাথে বলে গেল, আমার শরীর আমি পাবলিককে দেখাবো নাকি কি করব তা একান্তই আমার ব্যাপার। হু আর ইউ টু টেল মি হোয়াট টু ডু? আদিল দরজার সামনে থেকে সরল না, শুধু দৃঢ় চোখে যে শান্তভাবে পুনরায় বললাম, ভেতরে ঢুকে শাড়ি ঠিক করে বেরিয়ে আসো। রোজা তখনও আগুন চোখে চেয়ে আছে। দুহাত তুলে সর্বোচ্চ শক্তি দিয়ে ধাক্কা মারলো আদিলের বুকে। ওকে সরিয়ে এসে বেরোতে চাইল। ওভাবেই ধাক্কায় অবশ্য আদিল টলল, দুকদম পিছিয়েও গেল। পর মুহূর্তে যখন তেড়ে গেল তখন নিজের ধৈর্যের ঢও অবশিষ্ট নেই। চোখের পলকে কদম বাড়িয়ে রুমের ভেতর ঢুকলো আদিল। এলোমেলো শাড়ি ভেদ করে বেরোনো দৃশ্যমান ধপধপে ফসা, কোমরে 5 আঙ্গুল বসানোর মতো করে জাপটে ধরল। ভীষণ শব্দ করে লাগালো দরজা রুমের। সেই শব্দে কাঁপলো রোজা। বাইরে থেকে আজল সাহেব, নিপা বেগম, রাজুর চিৎকারের শব্দ ভেসে আসছে। ওদের কঞ্চে ভয় আর্তনাদের স্পর্শ। এবার রোজা ব্যথা গোঙালো, শীতল স্পর্শে শিউরে উঠল। ছটপটিয়ে দুহাতে আদিলের হাত সহ আদিলকে সরাতে ব্যাকুল হয়ে পড়লাম। আদিল ছাড়লো না উঁচু, বিনা দ্বিধায় খামচে ধরলো এলোমেলো কুচিগুলো। কণ্ঠ খাদে নামিয়ে বলল, যেহেতু ঠিক করতে পারবে না তাহলে পড়ার কি দরকার, খোলাই থাক। আদিল পর মুহূর্তে টান দিয়ে শাড়িটা খুলবে এমন পরিস্থিতিতে রোজা চোখ মুখ বুজে
খামচে ধরে রুক্ষ পুরুষালী হাতটা দাঁতে ধত পিছে সামনে সমানে আওড়ায়। ঠিক করছি, ঠিক করছি। আদিল সময় নেয় হাত সরিয়ে আনতে, একসময় নিজেই সরে দাঁড়ায়। কিছুক্ষণে দেখে রোজার বন্ধ চোখের পাতা কাঁপতে থাকা ছোট আওড়ায়। দ্রুত। আদিল বেরোতে রোজা দুর্বলভাবে ফ্লোরে বসে পড়ল। ওর পাজরা শক্ত হয়ে শক্তি হারিয়ে ফেলে, ধরফর করছে বুকের ভেতরটা। পরের মুহূর্তে চোখে ভাসে বাবা মায়ের ভাইয়ের অসহায় মুখ। নিজেকে সামলে ফের উঠে দাঁড়ায়, দ্রুত পরনের শাড়ি ঠিক করে নেয়। কুচি ঠিক করতে করতে হাতটা ঠকঠক করে কাঁপে। শাড়িটা এখনো অল্প অল্প ভেজা ভেজা, পুরো শরীর ঠান্ডা হয়ে আসে। সম্ভবত জ্বর আসতে পারে। শান্ত স্পষ্ট অনুভব করলো বসের ক্রোধ। আদিল মির্জা কেমন বাজেভাবে রাগেও পৃথিবীর বুকে শ্বাস নিতে পারা চারটিখানি কথা না। মিস রোজা দীর্ঘ আয়ু নিয়ে এসেছে, না হলে কি সে এখনো দিব্যি তেজ দেখিয়ে বেড়াতে পারত? সম্ভব। শান্ত তাকালো আদিলের মুখের দিকে, চোখ মুখ অন্ধকার করে রেখেছে। হাতের সিগারেটের পায়ের তলায় পিছিয়ে উঠছিল তখন। একটা সিগারেট কি সে বাড়িয়ে দিবে? কিন্তু এমন এক সময় সিগারেট খাওয়া মোটেও ভালো বিষয় হবে না। তাই আর সাধল না, আর চোখে তাকালো শুধু। নিপা বেগম আইজুল সাহেব অসহায় চোখে দেখছেন মেয়ের রুমের দরজা। তাদের দৃষ্টির সামনে বেরিয়ে এলো রোজা। শাড়িটা ভালোভাবে গুছিয়ে নিয়েছে, মেরুন রঙের আঁচলটা ঝুলছে বেশ। রোজা এসে এবার আর বাবা মায়ের দিকে গেলই না, সোজা তাকালো সোফায় বসা আদিলের দিকে। থমথমে গলায় প্রশ্ন করলাম, আপনি কি চাচ্ছেন? আদিলও প্রশ্নর উত্তর করে না, নির্বিকার ভঙ্গিতে শুধু বলে, এসে বসো। কথার ধরন শুনে রোজার রাগটা মাথায় চড়ল প্রায়। তাকালো সোফার দিকে। হুজুরের মতো দেখতে একজন বৃদ্ধ ভীত বদনে বসে আছেন। রোজা সন্দেহ চোখে বৃদ্ধকে দেখে ফের আদিলের দিকে তাকিয়ে বললাম, আপনি হয় বলুন কি কারণে এসেছেন, না হলে বেরিয়ে যান। এটা ভদ্রলোকের বাড়ি। আমি কাজ ছেড়ে দিয়েছি যেহেতু, অর্থাৎ আমি আপনার কর্মচারীও নই মিস্টার মির্জা। আর আমাকে আপনি অর্ডার করেন কেন? হু ডু ইউ থিঙ্ক ইউ আর? শান্ত যতবার ভাবে মিস রোজা বোধ হয় আর তার চোপা চালিয়ে তাকে বিস্ময় শীর্ষে তুলতে পারবে না। তারপরও মুহূর্তেই ওই চোপার জোরে শান্ত হিমালয় ছুঁয়ে ফেলে। আজকেও সে অবাকের চূড়ান্তে। ওটা মুখ নাকি রাইফেল? আদিল অবশ্য শুধু চেয়ে আছে, বেশ আগ্রহ নিয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে রোজাকে বিরক্ত করে তবেই মুখ খুললাম। শান্ত। শান্ত ভট্টপাধ্য উতলা ফটাফট মাথা এগিয়ে বলে, ইয়েস বস। আদিল রোজার চোখে চেয়ে প্রশ্ন করলাম, হু ডু ইউ থিঙ্ক আই অ্যাম? আদিল মির্জা। আদিল ডান ভ্রু তুলিয়ে সাবলীল ভাবে বলা, আই এম আদিল মির্জা। রোজার চোখ জোড়া বুঝে ফেলে। তার ইচ্ছে করছে ছুট্টে গিয়ে লোকটার গালে দুটো চর বসাতে। সেদিন কেন একটা চর মেরেছিল সে? পরপর দুটো তিনটে বসিয়ে দেওয়া উচিত ছিল। অসভ্য ইতর গুন্ডা কোথাকার। রোজা কয়েক কদম এগিয়ে এসে সোজা বৃদ্ধকে দেখে প্রশ্ন করল, আপনার আমার বাড়িতে কাজ কি? আর উনি কে? শান্ত ভীষণ শান্ত গলায় নিজের বসের হয়ে জবাবে বলল। কাজী। রোজার ভেতরটা মুষড়ে উঠছে, আতঙ্কে বলে উঠছে। ওনার আসার কারণ? আদিল জবাব দেয় না। শান্ত পিনপতে নীরবতা ভাঙলো রোজার দ্রুত দরজার দিকে যাওয়া কদমের শব্দে। সবাইকে চমকে ও বডিগার্ডদের সরিয়ে দরজা খুলে ধরল। হাতের ইশারা করে পরিষ্কারভাবে বলল, বেরিয়ে যান। আদিল একই রকম দৃষ্টিতে কিছু মুহূর্ত দেখে শাড়িতে মোড়ানো শরীরটা তখনও ভেজা, চুলগুলো শুকিয়েছে প্রায়। আদিল ওই ব্যস্ত বদনে চেয়ে থেকেই আঙুলে আঙুল ঘষে চুটকি বাজালো। অমনি চুপচাপ দাঁড়ানো বডিগার্ড দুটো ফের পিস্তল তাক করেছে নিপা বেগম ও আর আজিজুল সাহেবের দিকে। একজন বেশ সফলভাবে ট্রিগার প্রেসও করে ফেলেছে। রোজা ওই দৃশ্যে চিৎকার করতে করতে দেখলো গুলিটা নিপা বেগমের বাম পাশ দিয়ে গিয়ে দেয়াল ছুঁয়েছে। নিপা বেগম তো প্রায় জ্ঞান হারানোর মতোই পথে। ফজরমিরা চিৎকার করে বসে পড়েছে ফ্লোরে। আজিজুল সাহেবও নিজেও বসে স্ত্রীকে নিজের পেছনে আগলে নেওয়ার চেষ্টায় ব্যস্ত। রোজা তেড়ে আসে আদিলের দিকে। ওর চোখ জ্বলছে, চোখের কোণ ভেজা, রাগে ফুঁসছে আবার ভয় কাঁপছে। ও দিশেহারা হয় যখন আদিলের উপর হামলা করতে চাইলো। তার পূর্বেই ওকে কেমন সহজেই ধরে ফেললো বসে থেকে। নিজের আয়ত্তে নিয়ে ওর শরীরটা নিজের পাশে বসিয়ে আদেশ ছুড়লাম, শুরু করুন।
ঋতু এবারে মুখ খোলার একটু সাহস সঞ্চয় করলো। জোরপূর্বক বিয়েতে চিঠি? রোজা বিস্ময় চূড়ান্তে পৌঁছে আছে। বিয়ে? কার বিয়ে? কিসের বিয়ে? আপনি পাগল হয়ে গেছেন? আমার পেশেন্স লিমিটেড রাইট নাও। কয়েকটা লাশ পড়ার আগে চুপচাপ যা বলা হয় করো। আই এম রানিং লেট। রোজা সোফা থেকে দ্রুত উঠতে চাইল। আদিল ওর উরু চেপে ধরে বসালো রুক্ষ ভঙ্গিতে। বিরক্তি নিয়েই পড়ল। এমন লাফালাফি করো না তো। এভাবেই লো আয়রনের একটা শরীর তোমার। যখন তখন যেখানে সেখানে অজ্ঞান হয়ে পড়ো। এখন আবার অজ্ঞান হলে আধা ঘন্টা অপেক্ষা করার মতো ধৈর্য কিংবা সময় দুটোর একটাও আমার হাতে নেই। রোজা অপমান বোধ করলো। তীক্ষ্ণ চোখে চেয়ে থাকলো। নাকের পাটা দুটো ফুলে ফেপে উঠেছে। কোনো রকমে অপমান পাশে রেখে উদ্বিগ্নভাবে প্রশ্ন করল, আপনি আমাকে বিয়ে করতে কেন চাইছেন? আদিল জবাব দেওয়ার প্রয়োজন বোধও করলো না। বৃদ্ধ তখন একটু নাকচ করার সাহস করলো, এখন আর পারল না। বিয়ে পড়ানো শুরু করতে চাইলেই রোজা হতবিহ্বল হয়ে উঠে দাঁড়াতে উতলা হলো। হচ্ছে কি, সে কোনো বিয়ে করবে, তাও এই হনুমানকে? অসম্ভব, অবিশ্বাস্য। আমি আপনাকে বিয়ে করব না। আদিল বুঝে গিয়েছে এই মেয়ে তেরার গডফাদার, ঝামেলা করবেই। সে অ্যালেন আর শান্তকে ইশারা করতেই পুরো ড্রয়িং রুমে জুড়ে তাণ্ডব চলল। মনে হলো মুভির কোনো ক্লিপ। রোজা শক্ত মনের মেয়ে মানুষ, কান্নাকাটি তার ধারাই হয়ই না, অথচ আজ সে কেঁদেছে। 3টা গুলি আর একটু হলেই তার মাথার ভেতর ঢুকিয়ে যেত। ভয়ে ভয়ে থেমে থেমে অনিচ্ছুক ভাবে যখন মুখ দিয়ে 3 কবুল বেরোলো, মনে হলো একটা জাদু হয়ে গিয়েছে চারিপাশে। রোজা থমকে গেল। বুঝলো সে আশ্চর্যজনকভাবে ম্যারেজ, তার এই লোকটার সাথে বিয়ে হয়ে গিয়েছে। আদিল হাত বাড়ালো। শান্ত বক্সটা বাড়িয়ে দিতেই তা নিল। বক্সটা খুলে আংটিটা হাতে নিয়ে রোজার হাতের অনামিকায় আঙুলে পুড়িয়ে দিল এক মসৃণ ভঙ্গিতে। রোজা হতবিহ্বল শুধু নিজের আঙুলের জলজল করা ডায়মন্ডের আংটিটা দেখল, যার গায়ে ছোট্ট অক্ষরে স্পষ্ট করে লেখা, আদিল মির্জাস ভিলাভড। বাইরে মৃদু বৃষ্টির শব্দ শোনাচ্ছিল গানের সুরের মতন। সেই সুর ভাঙল বিস্তৃতম এক বিকট শব্দে। পরপর ভাঙচুরের শব্দে বৃষ্টির সুরও মিলে গেল প্রকৃতির চাদরে। বাড়ির বাইরেটা যত শান্ত শুনিলা, ভেতরে ততটাই অশান্ত। অবিস্মরণীয় যে তাণ্ডব চলছে ড্রয়িং রুমের ভেতর। টেলিভিশন, চিচেবিল, আলমারি ভাঙচুরের বৃষ্টির শব্দে দোকান চেপে ধরে ভয়ে কয়েক কদম পিছিয়ে পড়তে বাধ্য হয়েছেন কাজল বেগম। ভাঙা কাচের টুকরোগুলো উড়ে উড়ে এসে ফ্লোরে পড়ে যাচ্ছে। কয়েকটিতে টুকরোতে বিভক্ত হয়ে পড়েছে। কিছু টুকরো ভদ্রমহিলার পায়ের কাছে, পায়ের উপর এসেও পড়েছে। জয়নাল সাহেব কয়েকবার ধমকে ছেলের হুঁশ আনার চেষ্টা করেছেন, তবে কাজের কাজ তো কিছু হলোই না। জিহাদ যেন পাগল হয়ে গিয়েছে। ও কিচ্ছু শুনছে না। ওর শ্রবণ ইন্দ্রিয়তে যেন একটা কারো শব্দ পৌঁছাচ্ছে না। নিজের মতন বিলাপ জুড়েছে চাপা গলায়। ক্রমান্বয়ে ছুটে এটা ওটা ভাঙতে ব্যস্ত পৌরুষালী হাত দুটো। অন্যদিকে ছেলের চিন্তা আতঙ্কে খাচ্ছেন কাজল বেগম। অসহায় তিনি, পারছেন না একটা কদম এগুতে। মিহি গলায় ডাকলেন শুদ্ধ, জিহাদ বাবা আমার, শোন, মায়ের কথা শোন বাবা, থাম থাম, পাগলামি থামা। জিহাদ শোনে না। এলো পাথারি সব ভেঙে তছনছ করছে। তখনও হিসিস করছে ক্ষত বিক্ষত হওয়া পাখির মতন। হাতও কেটেছে অনেকটা, রক্ত পড়ছে। ফ্লোরে আর্তনাদ করলেন কাজল বেগম, থামা, থাম বাবা, থাম থাম, এমন করিস না। জিহাদ থামতো না। অনেকটা সময় ধরে পুরো ড্রয়িং রুমের জিনিসপত্র পিটিয়ে ভেঙে চুরে যখন ক্লান্ত হয়, তখন ড্রয়িং রুমে মৃত্যুপরিতে রূপান্তরিত হয়ে আছে। জিহাদ 2 হাঁটু ভেঙে বসে পড়ে কাজ ছড়িয়ে ছিটিয়ে থাকা ফ্লোরে। কাজল বেগম ফ্লোরে থাকা কাচের তোয়াক্কা খুললেন না। ব্যাকুলভাবে ছুটে এসে জড়িয়ে ধরলেন একমাত্র ছেলেকে। রক্তাক্ত হাতে ধরে অসহায়ের মতন কাঁদলেন, ডুকরে বলে গেলেন, শান্ত হ বাবা, কেন বাচ্চাদের মতো করছিস? আচমকা বাচ্চাদের মতন ঠোঁট ভেঙে এঁকে শব্দ করে কাঁদল জিহাদ। মায়ের বুকে মুখ লুকিয়ে বলে গেল, আচমকা বাচ্চাদের মতোই ঠোঁট ভেঙে শব্দ করে কাঁদল জিহাদ। মায়ের বুকে মুখ লুকিয়ে বলে গেল, আমি দায়িত্ব এড়াতে চাই না মা, কিন্তু কিন্তু রিধিমাকে আমি কখনো অমন নজরে দেখিনি। না এমন কিছুর দ্বারা হওয়ার কথা ছিল। কেন সেদিন তোমরা গ্রামে গিয়েছিলে ওকে বাসায় রেখে? কেন আমাকে জানাওনি ও একা বাসায় ছিল?
আর কেন ও আমার রুমে এসেছিল? কেন সবাই মিলে আমার সাথে এমন করলে মা? আমি যে রোজাকে হারিয়ে ফেললাম, তুমি তো জানতে ওকে আমি কতটা চেয়েছি, পাগলের মতো ভালোবেসেছি। বছরের পর বছর ওর পিছে লেগে থেকে এত দূর এসেছিলাম মা। ও আমার হবে এমন সময় এটা কেন হলো? কেন এমন হলো? আমি তো এসব চাইনি। ওর তো আমার হওয়ার কথা ছিল। স্বার্থপরের মতো এমন এক ঘটনা ঘটে যাওয়ার পর আমি ওকে ছাড়ার কথা কল্পনাতেও আনতে পারিনি। যে রাস্তায় ওকে পেতে পারি আমি ওই রাস্তায় হাঁটা ধরেছিলাম। সবটা লুকিয়ে হলে ওকে পেতে চেয়েছিলাম। আই ওয়াজ দ্যাট ডেসপারেট মা। কাজল বেগম শুধু অসহায়ের মতো ছেলেকে শান্ত করতে ব্যাকুল হয়ে আছেন। ছেলের এমন অবস্থায় যে তিনি পাগল প্রায় দিশেহারা। তার নজর যখন রিধিমার উপর পড়ে তখন দিক বেদিক শূন্য হয়ে পড়েন তিনি। চোখের পলকে উঠে এসে খামচে তার মেয়েটার চোল, সজোরে গালে চড় মেরে বসেন, বিলাপ জুড়েন পাগলের মতন। এজন্যই আমাদের পছন্দ করা প্রস্তাবে বিয়ে করতে চাসনি? আমার ছেলের কপালে ওঠার জন্য? খাং, আমরা এত করলাম তোর জন্য, তোর মতো অনাথের জন্য, আর এই দিচ্ছিস তার প্রতিদান? আমার ছেলে তো তোকে নিজের বোনের মতো আগলে রেখেছিল, বেঈমান। রিধিমা কোনো রকম নিজেকে বাঁচাতে পিছুতে চেয়েও দুর্বল গলায় বলে গেল, আমি ইচ্ছে করে করিনি, তুমি অন্তত বিশ্বাস করো। বিশ্বাস? আর তোকে? কাজল বেগম পুনরায় হাত তুললেন। চরের প্রভাবে কয়েক কদম পেছাতে বাধ্য হলো মেয়েটা। কোনো রকমে দেয়াল ধরে নিজেকে সামলালো কাজল বেগম। তখনও রাগে ফুঁসছেন। তেড়ে গিয়ে ধরলেন মেয়েটার চুলের মধ্যে, মারার জন্য হাত তোলেন ফের, অথচ হাত ছুঁতে পারেন না উদ্দেশ্যপূর্ণ গাল। তার হাতটা কেউ শক্ত করে চেপে ধরেছে। এতে হতবাক হলেন কাজল বেগম। চমকে যখন চাইলেন দেখলেন রিধিমা কেমন কঠিন দৃঢ় চোখে চেয়ে আছে। শক্তপোক্ত এক মুষ্টিতে ধরে রেখেছে তার হাত, যেন মুষড়ে ভেঙে ফেলবে। অনবরত কেঁপে ওঠে কাজল বেগমের চোখ। এত বড় স্পর্ধা তোর? রিধিমা জবাবে ধরে রাখা হাতটা ছুঁড়ে ছেড়ে দিল। দুই হাতে ঠেলে সরিয়ে দিল কাজল বেগমকে। কিছুক্ষণ আগের অসহায় অঝরে অশ্রু ফেলা মেয়েটা সাথে এই মেয়েটার আকাশ পাতালের ব্যবধান। নিজের বড় পেজখানা ধরে রিধিমা তচ্ছিলের চোখে তাকালো জিহাদের দিকে। এরপর কাজল বেগমের চোখে অসন্তুষ্ট জয়নাল সাহেব কিছু বলার জন্য মুখ খুলবেন এর পূর্বে রিধিমা চিৎকার করে বলে উঠল, আমারে আশ্রয় দিচ্ছ, আমারে খাওয়াইছো, পড়াইছো, দেখাই বাইচা আছো। আমি তোমাদের বাঁচাইছি। আমি বাঁচাইছি তোমার ছেলেরে। তোমার ছেলে আমার জন্য এত করেছে দেখাই আমি তারে বাঁচাইছি বেহায়ার মতো। তোমরা জানো না আমি কতটা স্যাক্রিফাইস করছি তোমাদের লাইকা? আমি কি তোমার ছেলের বাচ্চা নেওয়ার জন্য বসেছিলাম? আরে আমি ভালোবাসতাম অন্য কাউকে। আমি আমার ভালোবাসার মানুষ ছেড়ে দিছি তোমাদের লাইকা, এই জিহাদ ভাইয়ার লাইকা। আমি ভাবছি শুধু তার কথা। তার কিছু হইলে তোমরা কি বাঁচতা না। আমি বাঁচাইছি আমি। জিহাদ হতবিহ্বল চোখে চেয়ে আছে কি কর্তব্য বিমূঢ় কাজল বেগম। তিনি হাওয়ার বেগে গিয়ে ধরলেন রিধিমার দুই কাঁধ, ওকে একরকম ঝাঁকুনি দিয়ে চেঁচালেন, কাহিনী ঘোরাচ্ছিস এখন? দোষ অন্যদের চাপাস? তাহলে কিভাবে বাঁচাইছস আমিও শুনি। রিধিমা একটা কথাও বলতে পারে না, কপাল চেপে ধরে। ওর মাথাটা ঘুরছে। ইতিমধ্যে জিহাদ উঠে এসেছে। কেমন হন্তদন্ত ওর কদমের গতি। হাত থেকে তখনও রক্ত গড়িয়ে পড়ছে ফ্লোরে। এসে এই রিধিমার চোখের দিকে চোখ গেল, কেমন কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলাম, পরিষ্কার করে খুলে বলো, কিভাবে বাঁচিয়েছিস আমাকে? চুপ থাকিস না, বল। রিধিমা তাকালো কঠিন চোখে। পেজে চিনচিনে ব্যথা হতেই জাপটে ধরলো পেজ। পড়ে যেতে নিলেও ওকে দু হাতে আগলে নিল জিহাদ। রিধিমা প্রায় জ্ঞান হারানোর পথে। ভুলে যাও ওই মেয়েকে জিহাদ ভাই, ভুলে যাও যত দ্রুত সম্ভব। তুমি মারা পড়বে, তুমি শেষ হয়ে যাবে, তোমাকে মেরে ফেলবে। গা কাটা দিয়ে ওঠে জিহাদের। কাজল বেগমও আতঙ্কে কয়েক কদম পিছনে চলে এলেন। জয়নাল সাহেব তারা দিয়ে জিজ্ঞেস করে যাচ্ছেন একের পর এক প্রশ্ন। সেসবের উত্তর দেয় না রিধিমা। নিবু শুধু সে থাকে। জিহাদের রক্তিম চোখ জোড়ায়। জিহাদের ছোঁচ কাঁপে। এক নাম সন্দেহ ওর ভেতরে ইতিমধ্যেই বাসা বাঁধে। যে ফিসফিস করে প্রশ্ন করে, কে? রিধিমা কোনো রকমের দুটো শব্দ আওড়ে জ্ঞান হারালো।
আদিল মির্জা। সন্দেহ হলেও যখন ওই নাম উচ্চারিত হলো, কিছুক্ষণের জন্য নিস্তব্ধতায় আবদ্ধ হলো চারিপাশটা। জিহাদের পায়ের নিচের থেকে মাটি সরে গেল, ফাঁকা লাগলো মস্তিষ্ক। সব কেমন ধোঁয়াশা ধোঁয়াশা লাগছে, মনে হচ্ছে অনেক বড় কিছু তার থেকে লুকানো আছে, অনেক বড় কিছু, আর যা সে জানি না। আদিল মির্জা বিয়ে করেছে বলে কথা, তার স্ত্রী দেনমোহর কোটি ব্যতীত মানায় নাকি? মানায় না যে। আদিল যখন বলেছিল দেনমোহর কোটি নির্ধারণ করতে রীতিমতন বাজ পরে রোজা সহ ওর পরিবারের উপর, কাজী সাহেব আমতা আমতা করে জানিয়েছিল দেনমোহরের টাকা সাথে সাথে পরিশোধ করতে হয়।